স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সকাল 10:30টায় সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। এর আগে গত বছরের 20 নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের 6 নম্বর ভবনে অবস্থিত মন্ত্রী পরিষদ বিভাগের পুরনো সভাকক্ষে। প্রধান উপদেষ্টার বৈঠক উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, বৈঠক তো ইতিমধ্যেই শেষ হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে কি কি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা, জানাবেন আমাদের। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক এই সেকেন্ড আগে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভবন এখনই বের হয়ে গেলেন, অর্থাৎ সকাল 10:30টায় বৈঠকটি শুরু হয়েছে, টানা 12:30 পর্যন্ত চলেছে। 12:30 বাজে প্রধান উপদেষ্টার বের হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে উনি ক্লিয়ারেন্স পাচ্ছিলেন না রাস্তার, এবং এর জন্য আধা ঘন্টা লেট করে উনি এখনই বের হলেন এবং 2:15 ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফিং করবেন আনুষ্ঠানিকভাবে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে কি হলো। আমরা যেটা জানেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসলে আনুষ্ঠানিকভাবে কিছু এজেন্ডা থাকে, বিভিন্ন আইনের খসড়া অনুমোদন হয়, সে বিষয়গুলো তো থাকছেই, কিন্তু আজকের বৈঠকটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে প্রধান উপদেষ্টা 2 দিন আগে যখন জাতির উদ্দেশ্যে নির্বাচনের সময় ঘোষণা করলেন, তার ঠিক 2 দিন পরে যখন এই উপদেষ্টা পরিষদের বৈঠকটি হলো, সেখানে অবশ্যই গুরুত্ব পেয়েছে নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা। এবং 2-3 জন উপদেষ্টার সাথে আমরা অনানুষ্ঠানিক কথা হয়েছে, তারা এটাই বলেছেন যে আসলে আজকে নির্বাচনের তারিখ নিয়েও যদিও কথা হয়েছে, সেটা কোনো ঠিক করার তো কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে না, কিন্তু নির্বাচনে কিভাবে সুষ্ঠু করা যায়, নির্বাচনটাকে কিভাবে বিতর্ক মুক্ত করা যায়, সেজন্য প্রশাসনের বড় ভূমিকা আছে, ডিসিদের অনেক বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে মন্ত্রী পরিষদ সচিব যিনি আছেন তাকে এবং জনপ্রশাসন সচিব তাকে, এই দুজনকে বিশেষ করে ডিসিদেরকে মাঠ প্রশাসনে কাজ করার, কিভাবে কাজ করে তীক্ষ্ণভাবে কিভাবে কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করা যায় সেই বিষয়টি ছিল। এবং উপদেষ্টা পরিষদের যারা ছিল তাদেরকেও প্রত্যেক মন্ত্রণালয় ভিত্তিক তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে একটি ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিতর্কিত ছাড়া একটা নির্বাচন যাতে হয় এবছর, এবং এটার জন্য সারা দেশের মানুষের কাছে একটা উদাহরণ হয়ে থাকে, এটাই প্রধান উপদেষ্টার আজকের মূল বক্তব্য ছিল, যে এর আগের নির্বাচনগুলো নিয়ে যত বিতর্ক ছিল সেগুলো যাতে আর না হয়। সো এখন 2:15 যে বৈঠকটি হবে, ব্রিফিংটি হবে, সেখানে আমরা সার্বিকভাবে জানতে পারবো। এখনই আমরা ব্রিফিংয়ে ঢুকতে যাব। ধন্যবাদ। কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জনপ্রিয় দল হিসেবে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, আর সেই আগ্রহ থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন বিদেশিরা। 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন থেকে শুরু করে আরও নানা কারণেই বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কূটনীতিকদের কাছে দলীয় অবস্থান তুলে ধরেছে বিএনপি। এমনকি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠক করেছেন। এরই মধ্যে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির গবেষণা বিভাগের সাবেক পরিচালক রস ক্যাম্প সহ আরও অনেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। মতবিনিময় করেছেন কাতারের একজন মন্ত্রীও। তারেক জিয়া একটা বড় দলের, সে হলো মেইন লিডার এখন, এবং আগামীতে নির্বাচন যদি ঠিক মতন হয়, স্বাভাবিকভাবে সে আরো বড় লিডারশিপে যাবে। বিভিন্ন দেশের যেসব ডিপ্লোম্যাটরা বাংলাদেশের সাথে যোগাযোগ রাখতে চায় বা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, তারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছে যে তারেক রহমান ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডার্স রাইট নাও ইন বাংলাদেশ। আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি? সরকার গঠন নিয়ে কি ভাবছেন তারেক রহমান? জয় পেলে কিভাবে দেশ গড়তে চায় বিএনপি? সেই সঙ্গে দেশ ও জনগণ নিয়ে তারেক রহমানের পরিকল্পনা জানতে চান কূটনীতিকরা। তারেক জিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এখন বাংলাদেশের, যদিও তিনি বাইরে থাকেন। তার প্রতি সবার তৈরি হয়েছে যে তার সাথে আগে জিজ্ঞেস করে নেই, তারা বুঝতে চাইবে যে ভবিষ্যতে কি হচ্ছে, এই আসলে কি হবে, ও আসলে কি হবে। বাংলাদেশের
এর জন্য এটা ইতিবাচক, ওইসব দেশের জন্য ভালো, কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা পরে বোঝা যাবে। এখন যে নতুন করে আবার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, সেইটা আমি মনে করি পুরোটাই ইতিবাচক এবং আমাদের দেশের জন্য কোনো ক্ষতির কারণ এটার মধ্যে নাই। জানা গেছে, কূটনীতিকদের আলাপচারিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবাইকে নিয়ে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করবে বিএনপি। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবে বিএনপি। সমমনা দলগুলোকে নিয়েও হতে পারে জোট, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, শুধুমাত্র জনপ্রিয়তা দেখে প্রার্থী বাছাই করবে না বিএনপি। আগামী রমজানের আগেই নির্বাচন জনদাবি ছিল বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যাকে গ্রহণ করবে, যার জনপ্রিয়তা আছে, রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। কক্সবাজারের ঘটনা নিয়ে এনসিপির নেতারা লুকোচুরি না করে সত্য প্রকাশ করলে বিভ্রান্তির সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির এই নেতা। জবাবদিহিতা না থাকায় দুর্ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শোক সন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা, পাশাপাশি ছেলে আব্দুল্লাহর লেখাপড়া ও চাকরি না পাওয়া পর্যন্ত দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। সংসদ নির্বাচনে বিলম্বই দেশে চলমান অস্থিরতার মূল কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, অস্থিরতা দূর করতে হলে নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তারা আগের অবৈধ নির্বাচনে জড়িত ছিল, তারা কোনোভাবেই যেন ফেব্রুয়ারির নির্বাচনের দায়িত্বে না থাকে তা নিশ্চিত করতে হবে বলেও জোর দাবি জানান তিনি। গণভোটের মাধ্যমে নতুন সংবিধান, এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। তাই আমরা সমালোচনা করেছি, কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি, সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান, নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন। সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ মোট 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 13 আগস্ট সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2তে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আলোচিত এই মামলার 8 আসামি আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারানো 6 তরুণকে গুলি এবং লাশ পোড়ানোয় জড়িত আসামিদের বিস্তারিত তুলে ধরা হয়। পরবর্তীতে শুনানিতে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে রামপুরায় 2 জনকে হত্যা ও একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে, সেই আবেদনগুলোর শুনানির জন্য দিন ধার্য করেছে। মোট 3টি ঘটনার
বিষয় নিয়ে আজকে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে গত 31/7/2025 তারিখ প্রতিবেদন দাখিল করেছিল। মাননীয় বিজ্ঞ চিফ প্রসিকিউটর মহোদয় আজকে ট্রাইব্যুনাল একে ফরমাল চার্জ দাখিল করেছে। জুলাই অভ্যুত্থানের পর 1 বছর ধরে মর্গে থাকা 6টি পরিচয়হীন মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর হয়েছে। এর মধ্যে 5 জন পুরুষ ও 1 জন নারী। আদালতের নির্দেশে এই মরদেহগুলো হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ। ভবিষ্যতে শনাক্তে রাখা হয়েছে ডিএনএ নমুনাও। হয়তো জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে সম্মুখ সারিতেই ছিলেন এই যোদ্ধারা। বুক চিতিয়ে লড়াই করেন স্বৈরাচারের বিরুদ্ধে, প্রাণ দেন জনমানুষের স্বাধীনতা ছিনিয়ে আনতে। তবে বিজয়ের বছর পেরুলেও আজও তাদের মরদেহ খোঁজ নিতে আসেনি কেউ। দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 বীরের মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সব ধরনের চেষ্টা করেও নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের কেউ এগিয়ে না আসায় অবশেষে অজ্ঞাত হিসেবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু আনআইডেন্টিফাইড ছিল, বডিগুলো আমাদের মর্গে ওনারা রেখেছিলেন। তো যাই হোক, আজকে আমরা সেই ডেড বডিগুলো আবার পুলিশের মাধ্যমে আঞ্জুমান মফিদুলকে হস্তান্তরের ব্যবস্থা ওনারা করেছেন। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত 6 মরদেহ হস্তান্তর হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। বেওয়ারিশ হিসেবেই দাফন হবে রাজধানীর জুরাইন কবরস্থানে। তবে এবার মরদেহর ডিএনএ সংরক্ষণ করেছে পুলিশ। ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করতেই এই উদ্যোগ জানালেন ডিএনপির যুগ্ম কমিশনার। ভবিষ্যতে যদি কেউ এই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা আছে, যদি কোনো আইডেন্টিফাই হয়ে যায়, তখন আমরা সেই লাশগুলো সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো আর কি। তো আমাদের প্রক্রিয়াগুলো এরকমই ছিল, পুরোপুরি আইনি প্রক্রিয়া অবলম্বন করে কোর্টের আদেশের মূলেই আমরা আজকে কার্যক্রম গ্রহণ করেছি। মরদেহগুলোর মধ্যে 5 জন পুরুষ ও 1 জন নারী ছিলেন। 6 জনের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ অজ্ঞাতজনিত এবং 1 জন মারা যান শর্টগানের গুলিতে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান। বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনকে কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় ইতিমধ্যে 28 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। দর্শক, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করছেন প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আইসিটি যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে জানান, তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে। আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার 2টি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন। একটা হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আপনি জানেন আমরা ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। আর
ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত এই জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে। এটা আজকের প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের, সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025-এ মোট 41টা মিটিং করেন। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন, এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আর বাস্তবায়নের দিন আছে 68টি, যেটা শতকরা হার হচ্ছে 21.59। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি। মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং 13টি বাস্তবায়ন রয়েছে। এটার সংখ্যা হলো মোট 23টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে 194টি। উপযুক্ত সময়ে বাস্তবায়নাধীন 68টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে। আর এখানে মন্ত্রিপরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয়। একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী, ক হচ্ছে হলো রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক। সচিব বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মামলার রায় সহ বেআইনি রায় প্রদানের বিষয়ে এবিএম খায়রুল হকের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 30 জুলাই শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 24 জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা বিভাগ। চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে পড়েছে অক্সিজেন শীতল ঝর্ণা খালের উপর নির্মিত দীর্ঘদিনের পুরনো সেতুর একাংশ। ভোররাতে ভেঙে পড়ার সময় এক দোকানদারের চেষ্টায় রক্ষা পেল পরিবহন। আরেক পাশ দিয়ে চলছে যানবাহন। আর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট।
চট্টগ্রামের টানা বৃষ্টিতে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে শীতল ঝর্ণা খালের পানির স্রোতে ভেঙে পড়ছে সেতু, দুই ভাগ হয়ে পড়ছে খালে। ভোরে শীতল ঝর্ণা খালের উপর বহুদিনের পুরনো নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ার সময় পার্শ্ববর্তী দোকানদারের চোখে পড়ে। এই সময় বাইজিৎ দিয়ে আসা গাড়ি নিজে দাঁড়িয়ে থামানোর কারণেই বড় দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে মনে করেন স্থানীয়রা। তবে ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা। দীর্ঘ 26 বছরে এলাকায় বসবাস করে এত বড় দুর্ঘটনা আমি আসলে এলাকায় কখনো দেখি নাই। এটা প্রথম শুরু হয়েছে 5:30 বাজে। 5:30 বাজে দেখতে ব্রিজ কাটতে গেছে, দেখতে আমরা ব্যারিকেড দিয়ে দিয়েছি, গাড়িগুলো উঠলে নেওয়া দিই। 6:10 ব্রিজ ওই সাইড পড়ে গেছে, 6:20 এই সাইড পড়ে গেছে। এইদিকে ব্রিজ ভেঙে খালে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। দ্রুত সংস্কার কাজ শুরু করার কথা জানান মেয়র। 20 ফিটের একটা ব্রিজ, এটা আমরা 60 ফিটের ব্রিজ করে দিব এবং স্টেবল ব্রিজ করব, যেহেতু এটা একটা কমপ্লিট একটা ব্রিজের একটা অংশ। ওই অংশে আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু ওটা ভালনারেবল, কিন্তু গাড়ি যাচ্ছে। নগর পরিকল্পনাবিদরাও বলছেন সেতুটির মেয়াদ এখন 45 বছরের বেশি। অতিরিক্ত যানবাহনের চাপে দুর্বল হওয়ায় পানির স্রোতে ভেঙে গেছে। টেকসই ব্রিজ নির্মাণের দাবি তাদের। পানির ধাক্কায় রাস্তার নিচে ড্রেনের পাশ দিয়ে স্কাউরিং হয়, স্কাউরিং হওয়ার পরে ব্রিজের আগে ব্রিক স্ট্রাকচারের ব্রিকের আগে মাটিগুলি সরে যাওয়ার কারণে এটি ফেল করেছে এবং এটি দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের প্রস্তুতিও আছে। দ্রুততার সাথে আমার মনে হয় এই বৃষ্টি করতে হবে, যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে। তবে ভেঙে যাওয়া ব্রিজের এক পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। দ্রুত ব্রিজটি সংস্কার না হলে আরো বড় ধরনের শঙ্কায় বাসিন্দারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালা, ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। আর আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 31 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে হাজারগঞ্জ আবাসিক, যেটা চট্টগ্রাম শহরের অনেক অন্যতম একটা জায়গা, মনে হয় আমি গ্রামে আছি। সকাল 6টায় স্কুল থেকে মেসেজ আসছে, মানে স্কুল বন্ধ করে দিছে। হ্যাঁ, 1 নম্বর রুট হাজারগঞ্জ আবাসিকের, 2 নম্বর রুট, 4 নম্বর রুট, এগুলো তো বৃষ্টি পড়লেই ডুবে যায়, চলাচলের অযোগ্য হয়ে যায়। এই যে এখানে দেখা যাচ্ছে পরিষ্কার করতেছে, নালা ক্লিয়ার রাখতেছে, তারপরেও আরও সুস্থ হতে হবে, জনবল আরও বাড়াইতে হবে, বা কাজের যেই একটা জায়গা ওইটা করে দিতে হবে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ডুবে যাওয়া একটি ট্রলার সহ এক জেলের লাশ। বৃহস্পতিবার সকালে ট্যুরিজম পার্ক এলাকা থেকে ট্রলার সহ ইদ্রিস হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করেন স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত 25 জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার 75 কিলোমিটার গভীরে এফবি সাগরকন্যা নামের ট্রলারটি 15 জেলে সহ ডুবে যায়। 4 দিন পর ভাসন্ত অবস্থায় 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। আর 1 আগস্ট নজরুল নামের আরও একজনের মরদেহ পাওয়া যায়। এখনও 3 জন নিখোঁজ রয়েছেন। খুলনায় মাশরুম চাষে সফলতা পেয়েছেন উদ্যোক্তা উলিয়ার রহমান। মাশরুম চাষের পাশাপাশি তিনি ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে মাশরুম বীজ উৎপাদন এবং আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। উলিয়ারের সফলতা দেখে একই গ্রামের অনেকেই আগ্রহী হয়েছেন মাশরুম চাষে। মাকসুদ রহমানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। উদ্যোক্তা ওয়ালিয়ার পরিবারের সচ্ছলতা আনতে 2006 সালে শুরু করেন মাশরুম চাষ, কিন্তু নানা কুসংস্কারে ভোক্তা না থাকায় সফলতার মুখ দেখেননি তিনি। 2013 সালে মাশরুমের প্রতি আগ্রহ তৈরি হয় মানুষের। ঠিক তখনই পুনরায় মাশরুম চাষ শুরু করেন ওয়ালিয়ার। এরপরই পাল্টে যায় তার জীবন। বর্তমানে মাশরুম চাষে প্রতি মাসে তার আয় 70 থেকে 75 হাজার। আমি যে মাশরুম উৎপাদন করছি, এটা এক কথায় ধরতে গেলে আমার লুকায় থাকতে হয়। মানে মাশরুমের চাহিদাটা এত বেশি, এবং সবকিছু, শুধু মাশরুম না, বীজ সবকিছুর চাহিদা বেশি। প্রফিটটা বেচা কিনা করে তার 1.5 লক্ষ টাকার উপরে আপনার বেচা কিনা আছে।
আছে। ছায়াযুক্ত স্থানে টিস্যু কালচারের মাধ্যমে বাণিজ্যিক মাতৃবীজ ও রেডি স্পন বীজের মাধ্যমে মাশরুম উৎপাদন করা যায়। লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হয়েছেন মাশরুম চাষে। মাতৃবীজ থেকে তৈরি করতে হবে ধানের মাদার আছে আমার ঘরে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধানের মাদার থেকেই তারা খড় সিলিন্ডার পদ্ধতি তৈরি করতে পারবে। তারা যদি এই পদ্ধতি নিজেরা তৈরি করে হয়তো তুলনামূলক পুঁজি বেশি লাগবে, তবে প্রোডাকশন কস্ট কমে যাবে। তো সেল প্রাইস যদি সেম থাকে আর প্রোডাকশন কস্ট কমে গেলে অবশ্যই প্রতিষ্ঠানের লাভ দ্বিগুণ হয়ে যাবে। এইখানে এসে আমি সবকিছু দেখে আমি আগ্রহী হয়েছি যে না, আমি মাশরুম চাষে আমি যদি করি, আমি যদি সেই শ্রমটা আমি যদি দিতে পারি, আমি যে কাজটা করি তার মানে সেই কাজের শ্রমটা যদি এইখানে দিই তা আমি ভালো প্রফিট পাবো। ইনভেস্ট করলে এখানে ঝুঁকির সম্ভাবনা নাই বললে চলে, মানে 1 কেজিতে আধা কেজি ফল পাওয়াই যাবে। মাশরুম চাষের সম্প্রসারণ ও বিপণনে পদক্ষেপ গ্রহণের কথা জানান এই কৃষি কর্মকর্তা। 4টি প্লেসে কিন্তু আমাদের মাশরুম সম্প্রসারিত হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাশরুম পল্লী হিসেবে আমাদের স্থান পেয়েছে এই মশিয়ালি গ্রামের শেখ অলিয়ার রহমান এর পায়োনিয়ার উদ্যোক্তা। আমরা চাচ্ছি এটা আরো সম্প্রসারণ করে আমাদের যে ভেজিটেবলের চাহিদা এইটা আমরা মেটাতে চাচ্ছি। খুলনায় শতাধিক চাষি বর্তমানে প্রতি সপ্তাহে 260 কেজি মাশরুম উৎপাদন করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্ধুখ্যাত ট্রাম্পের ধাক্কা সামলাতে চীনের সঙ্গে সখ্যতা চাইছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যেখানে এসসিও বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আর বিশ্লেষকরা বলছেন মার্কিন চাপ সামলাতেই এমন কৌশলগত অবস্থান নিয়েছে ভারত। এদিকে এমন আবহেই ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার 6 মাস না যেতেই বন্ধু খ্যাত নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ছেদ। ভারতের উপর নতুন করে মোট 50% শুল্ক আরোপের পর সে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বলা হচ্ছে গেল কয়েক দশকের মধ্যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। এমন আবহে চীনের সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছেন নরেন্দ্র মোদী। চলতি অগস্টের শেষে বেইজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। জানা গেছে সেখানে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে অনেক। এ ধারা অব্যাহত রাখতে মস্কো সফর করছেন অজিত দোভাল। মূলত ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে এই 3 দেশ। ট্রাম্প ভারতকেও তার কৌশলগত স্বায়ত্তশাসন নীতি থেকে সরাতে যাচ্ছেন, তাই মার্কিন চাপ সামলাতে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির চলতি সপ্তাহেই ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের এমন সখ্যতা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য দুশ্চিন্তা বাড়াবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছেন বেশিরভাগ ক্রিকেটাররাই। ট্রেনার লিগনির অধীনে 14 আগস্ট পর্যন্ত চলবে ফিটনেস অনুশীলন। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও টি-20 অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ ছিলেন অনুপস্থিত। আর গতকাল অনুশীলনে না থাকলেও আজ দলের সাথে যোগ দিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।